হাই স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সব এসেছো। ক্লাস 11-এ ফিজিক্স সিলেবাসটা বেশ কিছুটা বড়, মাধ্যমিকের তুলনায় বেশ অনেকটাই বড়, এবং সময়টাও আমরা খুব বেশি পাই না, এক বছরে অনেক কম সময় পাই। সেজন্য একটু বেশি করে এখানে পড়াশোনা করতে হবে তোমাদের। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কখনো কোনো বিষয় শুধুমাত্র মুখস্থ করতে চেষ্টা করো না, কারণ এত বড় সিলেবাস মুখস্থ করে কবজা করা যাবে না। বিষয়টা বুঝতে হবে এবং আত্মস্থ করে নিতে হবে। অর্থাৎ বিষয়টা ভালো করে বুঝে নিয়ে যদি আত্মস্থ করে নাও, তাহলে দেখবে তোমাদের মনে করে করে লিখতে হবে না, অটোমেটিক তোমাদের স্মৃতিতে বিষয়গুলো চলে আসবে এবং লিখতে পারবে। এর জন্য অনেক প্র্যাকটিসের দরকার। তাহলে দুটো জিনিস মনে রাখবে, অনেক বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে এবং বিষয়গুলো শুধুমাত্র মুখস্থ নয়, পড়াশোনা করতে হবে। শুধুমাত্র মুখস্থ নয়, ভালো করে বুঝতেও হবে। তো আমরা সরাসরি বিষয় চলে যাই। আজকের বিষয় হচ্ছে একমাত্রিক গতি। আমরা প্রথম ক্লাস শুরু করছি। এখন এই যে বলা হচ্ছে একমাত্রিক গতি, মাত্রা বিষয়টা কি প্রথমেই সেটাকে একটু বুঝে নেওয়া যাক। দেখো, আমাদের চারপাশে বা বিশ্ব সংসারে সমস্ত বস্তুই কিন্তু গতিশীল, কিন্তু আমাদের মনে হয় কোনো বস্তু স্থির, কোনো বস্তু গতিশীল। এমনটা নয়, সব বস্তুই তার নিজস্ব পথ ধরে চলছে। যেমন আমরাও কিন্তু প্রতিনিয়ত চলছি পৃথিবীর ওপরে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বলবে যে একটা বাড়ি তো দাঁড়িয়ে আছে, একটা গাছ তো দাঁড়িয়ে আছে, সেটা কিভাবে চলছে? কিন্তু পৃথিবীর বাইরে থেকে তুমি যদি দেখতে, তাহলে বুঝতে পারতে অত্যন্ত অত্যন্ত বেশি একটা গতিবেগে, তীব্র গতিবেগে কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে এই গাছপালা ঘরবাড়িও ঘুরে চলেছে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ড, অনেক বেশি গতিবেগ। এই জন্য যে কোনো গতিকেই বা স্থিতিকেই আপেক্ষিক বলা হয়। আপেক্ষিক মানে কি? মানে হচ্ছে একটির সাপেক্ষে অন্যটির বেগকে বিবেচনা করা হয়। তাহলে আমরা তোমরা এটা পড়েছো যে সকল গতি আপেক্ষিক। অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটি গতির বিবেচনা করতে হয়। যেমন আমরা বলি যে একটা বাড়ি এক জায়গায় স্থির অবস্থায় রয়েছে, তার মানে এখানে কিন্তু বাড়িটা প্রকৃতপক্ষে স্থির অবস্থায় নেই, পৃথিবীর সঙ্গে ঘুরে চলেছে। কিন্তু কার সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে? পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে। আবার একটা গাড়ি চলছে, আমরা বিবেচনা করে বলি যে সেটা কিন্তু পৃথিবীর সাপেক্ষে চলছে বা কোনো স্থির বস্তুর সাপেক্ষে চলছে। তাহলে যে কোনো বস্তুরই গতি বা স্থিতি বিবেচনা করতে গেলে একটি কোনো কিছুর সাপেক্ষে সেটি বিবেচনা করতে হয়, গতি বা স্থিতি। এই যে কোনো কিছুর সাপেক্ষে যে গতিটা বা স্থিতিটা বিবেচনা করতে হয়, সেটিকেই বলা হয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র, কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে ইংরেজিতে বলে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেম তোমরা অলরেডি এর সঙ্গে তোমরা পরিচিতি তোমাদের ঘটেছে মাধ্যমিকের আগেই। তোমরা লেখচিত্র অঙ্কন করেছিলে, তার একদিকে এক্স অক্ষ ছিল আর একদিকে ওয়াই অক্ষ ছিল।
এবং এই দুটি অক্ষের ধরো একদিকে এক্স অক্ষ একদিকে ওয়াই অক্ষ এরকমভাবে, এবং এই দুটো অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান এক্স ওয়াই আমরা বিবেচনা করতাম। তাহলে কোনো বিন্দু এখানে স্থির আছে কি বিন্দুটা গতিশীল রয়েছে এই স্থানে, সেটাকে বিবেচনা করার জন্য এক্স এবং ওয়াই অক্ষ লাগে। তাহলে এইটা হচ্ছে এক্ষেত্রে নির্দেশতন্ত্র। এখন এই নির্দেশতন্ত্র কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কখনো একমাত্রিক নির্দেশতন্ত্র, কখনো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, কখনো তিনমাত্রিক নির্দেশতন্ত্র। আমাদের এক্ষেত্রে একমাত্রিক গতি, যেহেতু আমাদের একমাত্রিক নির্দেশতন্ত্র হলেই চলবে এখানে। কিন্তু এই যে একমাত্রিক গতি বলতে কি বোঝায়? একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি, বা ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন এবং থ্রি ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি বলতে কি বোঝায়? একমাত্রিক গতি যখন কোনো বস্তু বা বস্তু কণা একটি নির্দিষ্ট দিকে সরলরেখা বরাবর চলতে থাকে, একটা নির্দিষ্ট বিন্দু ওতে শুরু হয়ে একটা সরলরেখা বরাবর একটা ডিরেকশনে চলতে থাকে, তখন সেই গতিকে আমরা একমাত্রিক গতি বলবো, একটি সরলরেখা। কারণ এক্ষেত্রে গতিকে বর্ণনা করার জন্য কেবলমাত্র একটি অক্ষ হলেই যথেষ্ট, এক্স অক্ষ। এখান থেকে কত দূরে রয়েছে না, এখান থেকে বলা হলো যে 10 মিটার দূরে রয়েছে। এটা যদি 10 মিটার হয়, আমি যদি এখানে স্কেলিং করি, এটা যদি 10 মিটার হয়, তাহলে এর অবস্থান কত না এক্স ইকুয়ালস টু 10 মিটার, এটা বললেই হবে। এখানে অপর কোনো অক্ষের বা অপর কোনো স্থানাঙ্কের কিন্তু প্রয়োজন নেই। আবার ধরো একটা পিঁপড়ে মেঝের ওপরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে পিঁপড়েটা এঁকে বেঁকে চলতে পারে। তখন আমরা কিন্তু এই একটা অক্ষ দিয়ে বলতে পারবো না, কারণ এই একটা অক্ষর উপর যাচ্ছে না, সে এঁকে বেঁকে চলছে। যদি বোর্ডের উপরে চলে এঁকে বেঁকে চলছে, তার জন্য আমাদের তার অবস্থান বিবেচনা করতে গেলে, তার গতি বিবেচনা করতে গেলে আমাদের দুটো মাত্রা দরকার, অর্থাৎ দুটো অক্ষের দরকার। এই জন্য এটা এই ধরনের গতিকে বলা হয় দ্বিমাত্রিক গতি। এবং একে বর্ণনা করার জন্য আমাদের দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র দরকার হয়। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কেমন না, এক্স ওয়াই, এদিকে একটা এক্স অক্ষ থাকবে, এদিকে একটা ওয়াই অক্ষ থাকবে, এবং এই দুটো বিন্দুর সাপেক্ষে ধরা যাক এটা 4, 6 একটা বিন্দুতে কোনো মুহূর্তে রয়েছে, t=10 সেকেন্ডে এই বিন্দুতে রয়েছে, বা এখান থেকে কিছু সময় পর অন্য বিন্দুতে চলে গেল। তাহলে এর গতিকে বিবেচনা করতে গেলে একটা দ্বিমাত্রিক, অর্থাৎ দুটো অক্ষের দরকার। ওই জন্য এই গতিকে দ্বিমাত্রিক বলছি, এবং এই নির্দেশতন্ত্রকে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বলছি। এটা হচ্ছে এটাকে আমরা বলছিলাম যে একমাত্রিক নির্দেশতন্ত্র, এবং এখানে দরকার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। আর যখন ধরো একটাই মশা উড়ে বেড়াচ্ছে, বা কোনো বিমান উঠছে, রকেট যাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, অর্থাৎ তিনটে মাত্রা দরকার, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। বা এটা এই ধরনের গতিকে বলা হচ্ছে ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি, এই জন্য তিনটে অক্ষ দরকার। তিনটে অক্ষ কিরকম দরকার? ঠিক এইরকম থ্রি ডাইমেনশনাল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমার এই যে তিনটে আঙুলকে যদি সমকোণে প্রসারিত করি, তাহলে এটা হবে এক্স অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, এবং উপরেরটা এটা হবে জেড অক্ষ। এবং এটাকে যখন আমরা খাতায় পৃষ্ঠায় আঁকবো, তখন আমরা দুটো অক্ষকে আঁকতে পারি, কিন্তু এই তৃতীয় অক্ষটাকে, যেটা বোর্ড থেকে বেরিয়ে এসেছে, এটা কিন্তু আমরা বোর্ডে আঁকতে পারি না, কারণ বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। ওই জন্য এটাকে একটু কায়দা করে আঁকা হয়। এটাকে কেমনভাবে আঁকা হচ্ছে না, এটাকে এইভাবে আঁকা হচ্ছে। এটাকে এক্স অক্ষ ধরা হয়, এটাকে ওয়াই অক্ষ ধরা হয়, এটাকে জেড অক্ষ ধরা হয়। এখানে ওয়াই এবং জেড অক্ষ দুটো বোর্ডের প্লেনে রয়েছে, এবং এক্স অক্ষটা বোর্ডের থেকে অভিলম্বভাবে বেরিয়ে আছে। আমি বেরিয়ে আছে এইভাবে আঁকতে পারবো না, ওই জন্য এখান থেকে এইভাবে এঁকেছি। তাহলে এই ধরনের নির্দেশতন্ত্রকে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বলা হবে। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে একমাত্রিক,
গতির জন্য একমাত্রিক নির্দেশতন্ত্র দরকার, দ্বিমাত্রিক গতির জন্য দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র দরকার এবং ত্রিমাত্রিক গতির জন্য ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র দরকার। এবং এই যে নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলোকে বলা হয় কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। এছাড়াও কিন্তু আরো অনেক নির্দেশতন্ত্র, অনেক ধরনের নির্দেশতন্ত্র আমরা পাবো। সিলিন্ড্রিক্যাল নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র, এরকমভাবে বা স্ফেরিক্যাল নির্দেশতন্ত্র, এরকমভাবে বিভিন্ন নির্দেশতন্ত্র কিন্তু আমরা এক্ষেত্রে পেতে পারি। আর এই ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কোনো বিন্দুকে এখানে এক্স, ওয়াই, জেড এই তিনটে অবস্থান দ্বারা এখানে বিবেচনা করা হয়। তো আমরা এই কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের মাত্রা বলতে কি বোঝায় সেটা বুঝলাম। তাহলে কখন কি মাত্রা ব্যবহার করব? যখন একটি সরলরেখা বরাবর কোনো বস্তু বা বস্তুকণার গতি হয় তখন একমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করলেই চলে। যখন একটি সমতলে বস্তুটি গতিশীল থাকে তখন দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র দরকার হয়। আর যখন স্পেস অর্থাৎ কোনো শূন্যস্থানে বা কোনো স্থানে যে কোনো দিকে মুভ করে কোনো বস্তু, তার জন্য আমাদের ত্রিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র দরকার হয়। আচ্ছা, এখন এই পদার্থবিজ্ঞানে এইখানেই কিন্তু ত্রিমাত্রিক নির্দেশ বা 3 ডাইমেনশনেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, ডাইমেনশন আরও অনেক বাড়তে পারে। সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় না। তোমরা যখন উচ্চশিক্ষা গ্রহণ করবে, যখন আরও হায়ার স্টাডিজ করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই ডাইমেনশন n ডাইমেনশন হতে পারে, অর্থাৎ অসংখ্য ডাইমেনশন হতে পারে। সেটা তখন আলোচনা করা যাবে। তো আমরা একটুখানি খুব সংক্ষেপে একটু পোলার নির্দেশতন্ত্র একটুখানি বলে রাখি। পোলার নির্দেশতন্ত্রে আমরা যে এক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে বিবেচনা করছিলাম, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা ব্যবহার করছি। এখানে একটি রেফারেন্স ডিরেকশন থাকে, প্রথমে কোনো বিন্দুর তে যেতে গেলে আগে এই রেফারেন্স ডিরেকশন বরাবর কত দূর আসবো সেটা বিবেচনা করতে হয়। ধরে যাক আর ডিস্টেন্স এলাম, এখান থেকে এই পর্যন্ত আর দূরত্ব, এখান দিয়ে আর দূরত্ব এলাম, তারপর এই আর দূরত্বকে আমি থিটা কোণে ঘোরালাম। অর্থাৎ এটাকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে এই বিন্দুটা এইখানে চলে আসে। সেক্ষেত্রে এই বিন্দুর অবস্থান হবে আর ইন্টু থিটা, যেখানে এটা হচ্ছে থিটা, 2 ডাইমেনশনাল। অর্থাৎ একটি নির্দিষ্ট ডিরেকশন বরাবর আমরা আর দূরত্ব গেলাম, তারপর সেই যে সরলরেখাটাকে আমরা থিটা কোণে ঘোরালাম, এই বিন্দু চলে। এইভাবে আমরা যে কোনো বিন্দুতে, তাহলে যে কোনো বিন্দুতে আমরা পৌঁছে যেতে পারি। এটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, যেখানে আর এবং থিটা দ্বারা চিহ্নিত করা হয়। তা এই পোলার নির্দেশতন্ত্র সঙ্গে কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের কিন্তু একটা সম্পর্ক আছে। দেখো, এটা যদি এক্স আর এটাকে ওয়াই অক্ষ ধরি, তাহলে পোলার নির্দেশতন্ত্রের সঙ্গে কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের সম্পর্ক কেমন হবে? ধরে যাক আমি এখানে পারপেন্ডিকুলার একটা টানলাম, এই পারপেন্ডিকুলার অর্থাৎ অভিলম্ব টানার ফলে আমরা এটা নাম দিই, এটা পি নাম দিই, এটাকে কিউ নাম দিই, এই বেসটাকে কিউ নাম দিই। তাহলে তোমরা অবভিয়াসলি এখান থেকে দেখতে পাচ্ছ এই ত্রিভুজের থেকে যে লম্ব বাই, এখান থেকে তোমরা এটা দেখতে পাচ্ছ যে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে, এটা সরি এটা আগে ঠিক আছে, এখানে যে আর থিটা হয় তাহলে এটা এই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই, কার্টেসিয়ানের নিয়ম অনুযায়ী এটা এক্স ওয়াই হবে। অর্থাৎ এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স এবং এখান থেকে এটুকু হচ্ছে ওয়াই, এখান থেকে এটুকু হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি দেখতে পাবো? এই ডিস্টেন্সটা কত হবে? এটা সমকোণী ত্রিভুজ হবে, √x² প্লাস y² হবে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়ালস তাহলে কত হবে? x² প্লাস y² বা r, এটা r মানে x² প্লাস y² হবে। এটাকে r বলছি, এখান থেকে এটা r, এটাকেই রোটেট করা হয়েছে। তাহলে সাইন থিটা, তোমরা জানো সাইন থিটা ইকুয়ালস টু কি না, লম্ব বাই অতিভুজ y বাই r। তার মানে y ইকুয়ালস টু হচ্ছে r সাইন থিটা। এবং cos থিটা, এই ত্রিভুজ থেকে দেখবে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ x বাই r, অর্থাৎ x ইকুয়ালস টু হবে r cos থিটা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে r এবং থিটার মান জানা থাকলে আমরা x এবং y বার করতে পারি। অন্যদিকে দেখো, এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করে দিই আমরা দুটো ইকুয়েশন, x² প্লাস y² ইকুয়ালস টু হবে কি? দেখো r² cos² থিটা প্লাস r² sin² থিটা। তাহলে এখান থেকে r² কমন নিলে দেখো এখানে sin² থিটা প্লাস cos² থিটা পড়ে থাকবে, যেটা 1 হয়, ইকুয়ালস টু r²।
দ্যাট ইজ আর ইকুয়ালস টু হবে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অন্যদিকে এই দুটো যদি ভাগ করে দাও তাহলে দেখবে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু দেখবে আর কেটে যাবে, এখানে ট্যান থিটা হবে, ট্যান থিটা, এবং এখান থেকে থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম এবং থিটার ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ যদি এক্স ওয়াই জানা থাকে তাহলে আর এবং থিটা বার করা যায়, দেখতে পাচ্ছ এই ইকুয়েশন থেকে। অর্থাৎ যদি কার্টেসিয়ানে থাকে আমরা সেটা পোলার কোঅর্ডিনেটগুলো বার করে নিতে পারি। আবার যদি কার্টেসিয়ানে দেওয়া থাকে তাহলে এই দুটি যদি পোলারে দেওয়া থাকে তাহলে এই দুটি ইকুয়েশন থেকে, এইটি ইকুয়েশন এবং এই ইকুয়েশন থেকে আমরা কার্টেসিয়ানগুলো বার করতে পারি। তো কার্টেসিয়ান থেকে পোলার থেকে কার্টেসিয়ান আমরা এইভাবে কনভার্ট করতে পারি। তো আমাদের এখানে এই ডাইমেনশনগুলো একটু ইন্ট্রোডাকশন থাকা দরকার বলে আমি এটা আলোচনা করলাম। আমরা প্রথমেই বলেছি যে একমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এখানে বস্তু একটি সরলরেখায় চলছে বলে আমরা ধরে নেব। তো বস্তুর গতি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই যেগুলো চলে আসে সরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, এইসব বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। তার আগে একটা বলি একটা কথা, গতি কিন্তু দু ধরনের হতে পারে, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। যখন একটি নির্দিষ্ট দিক বরাবর বস্তু চলে তখন সেটাকে রৈখিক গতি বলতে পারি, আর যখন বস্তু আঁকা বাঁকা পথে বা কোনো বৃত্তাকার পথে চলে তখন আমরা সেটাকে ঘূর্ণন গতি বলতে পারি। যেমন একটা লাট্টুর গতি ঘূর্ণন গতি, পৃথিবীর গতি ঘূর্ণন গতি, বা একটা ফ্লাই হুইলের গতি ঘূর্ণন গতি, হ্যাঁ, আবার কোনো একটি গাড়ি সোজা পথে যাচ্ছে সেটা রৈখিক গতি। তা গতি, এরকম গতি শুধু তাই না, এর মধ্যে মিশ্র গতিও থাকতে পারে, একসঙ্গে দুটো গতিই থাকতে পারে, রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটোই থাকতে পারে, মিশ্র গতি। সেটা কোন ক্ষেত্রে হতে পারে না, সেটা আমাদের সাইকেলের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে হয়। দেখবে গাড়ির সাইকেলের চাকাটাও ঘুরছে আবার সাইকেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে একসঙ্গে এখানে দুটো গতিই থাকছে, সাইকেলের চাকাটার ঘূর্ণনও থাকছে আবার সেটা তার সঙ্গে সঙ্গে চাকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে একসঙ্গে দুটো গতি থাকার জন্য এটাকে মিশ্র গতি বলা হয়। এগুলো তোমরা বিভিন্ন বই থেকে একটুখানি পড়ে নেবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা এই গতি বিবেচনা করতে গেলে যে সমস্ত রাশিগুলোকে লাগে প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে তাহলে তার সরণ ঘটে বা একটা অতিক্রান্ত দূরত্বের সৃষ্টি হবে। তাহলে তোমরা জানো যে ধরো এরকম আঁকা বাঁকা কোনো পথে কোনো বস্তু চললো, এই যে টোটাল পথটা যে এখান থেকে যে গেল এস যেটা টোটাল পথটা আমরা যদি পরিমাপ করি দৈর্ঘ্য কত, তাহলে এস এক্ষেত্রে হবে অতিক্রান্ত দূরত্ব, এবং এখানে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই সোজাসুজি, তাহলে কিন্তু এই যে আমরা যদি এটাকে পি কিউ বলি, তাহলে এই যে পি কিউ স্ট্রেট লাইন বরাবর যেটা পি কিউ এই সোজাসুজি বরাবর, তাহলে এটা কিন্তু সরণ হবে, সরণ। এটা একটা নির্দিষ্ট অভিমুখ আছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই অতিক্রান্ত দূরত্ব, এই জন্য এটা স্কেলার রাশি এবং সরণটা ভেক্টর রাশি। এটাগুলো তোমরা সব আগে শিখে এসেছো এবং দুটোর এককই এসআই পদ্ধতিতে মিটার। তা যেমন পৃথিবী বৃত্তাকার পথে ঘোরে, মোট সরণ কত হবে তাহলে? 0। এখানে কিন্তু মোট কোনো সরণ ঘটবে না, পৃথিবীর মোট সরণ কিন্তু 0 হবে। তার কারণ কোনো বস্তু যদি তুমি একটা কোনো যদি বৃত্তাকার জায়গায় যদি ঘুরে আবার এখানে চলে আসো, তাহলে কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব, বৃত্তাকার পথ যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু হবে 2πr এর পরিধি, 2πr পরিধি। কিন্তু এক্ষেত্রে সরণ কিন্তু 0 হবে, কারণ এর অন্তিম বিন্দু এবং প্রথম বিন্দু একই বিন্দুতে এখানে রয়েছে, ওই জন্য সরণ এখানে 0 হচ্ছে। তাহলে এরকম সরণ এবং অতিক্রান্ত দ্রুতির বেশ কিছু প্রবলেম আছে, তোমরা এই প্রবলেমগুলো করে ফেলতে পারো বিভিন্ন বই থেকে। এরপরে আমরা আসবো দ্রুতি এবং বেগ। তাহলে ধরো এখানে দ্রুতি বলতে কি বোঝায়? দ্রুতি দেখো, এই যে এস দূরত্ব গেল এখান থেকে এই আঁকা বাঁকা পথে, তাহলে এটা যদি টি সময়ে যায়, টোটাল টাইম যদি টি নেয়, তাহলে এক্ষেত্রে দ্রুতি হবে কিন্তু s/t। অর্থাৎ এই যে আঁকা বাঁকা পথে দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়,
দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাহলে এই দ্রুতির তোমরা জানো এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এইভাবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। উপরে হচ্ছে মিটার অতিক্রান্ত দূরত্বের একক মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। আর এটা যদি বেগ হতো তাহলে কি হতো, বেগ যদি হতো তাহলে কিন্তু এটা হতো যে এই যে পি কিউ, অর্থাৎ যে ডিস্টেন্সটা সরাসরি গেল সেই ডিস্টেন্সটা পি কিউ বাই টি। এটা কিন্তু মানে বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়, এর একক একই থাকে, কিন্তু এইটা দ্রুতি হচ্ছে এক্ষেত্রে স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে এক্ষেত্রে ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে এই দ্রুতির অনেক সময় এই দ্রুতি কিন্তু ইউনিফর্ম বা একই থাকে না, বা বেগও কিন্তু একই থাকে না। তখন আমরা কিন্তু এর ক্ষেত্রে গড় দ্রুতি বা গড় বেগের কথা কিন্তু আমরা এক্ষেত্রে বলতে পারি। তাহলে গড় দ্রুতি কেমন হবে? ধরা যাক যে এখানে এর পুরো ডিস্টেন্সটা যেতে টি সময় লাগলেও এই দূরত্বটা যদি ভাগ করে নিই, প্রথম S1 দূরত্ব ও T1 সময় গেল, তারপরের S2 দূরত্ব ও T2 সময় গেল, তারপরে ধরা যাক S3 দূরত্ব ধরা যাক T3 সময় গেল। তাহলে প্রথমে হয়তো একটু স্লো গিয়েছিল, তারপরে একটু হাই স্পিডে গেল, একটু সময় ধরা যাক টি টু সময়টা একটু কম লাগলো ধরা যাক, আবার তারপরেটা একটু ধরো আবার স্লো গেল, T3 সময়টা একটু বেশি লাগলো, S3টা কম হলো, এরকম হতেই পারে। গাড়ি সবসময় একই সময় একই লেন্থ অতিক্রম করে না। একটা গাড়ি যখন স্থির অবস্থায় থাকে তখন দেখবে তখন প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, গাড়ি যখন স্পিড নিয়ে না দেখবে ওই 1 সেকেন্ডে কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওর দ্রুতি কিন্তু সবসময় একই থাকবে না, অসম দ্রুতি। এই ধরনের দ্রুতিকে বলা হয় কি? অসম দ্রুতি। অসম দ্রুতি কখন হয় না? যখন যে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ প্রতি সেকেন্ডে একই থাকে না, তখন অসম দ্রুতি হয়। বুঝতে পারলে? যখন প্রথম সেকেন্ডে দেখা যাচ্ছে যে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো, দ্বিতীয় সেকেন্ডে দেখা যাচ্ছে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো, তৃতীয় সেকেন্ডে দেখা যাচ্ছে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে এর ক্রমশ দ্রুতি বাড়ছে, আবার থামার সময় ক্রমশ থামবে। তাহলে এক্ষেত্রে দ্রুতিটা একই রেটে থাকছে না। ওই জন্যে আমরা এক্ষেত্রে গড় দ্রুতির কথা আমরা বলি। তাহলে গড় দ্রুতি এক্ষেত্রে কত হবে? গড় দ্রুতি যেটা হবে সেটা হবে যে এই S1 প্লাস S2 প্লাস S3 অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় অর্থাৎ T1 প্লাস T2 প্লাস T3। এটা হচ্ছে গড় দ্রুতি। এখন এই গতিপথের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম গতি ছিল। তাহলে এখন কোনো মুহূর্তের দ্রুতি, কোনো মুহূর্তে ধরা যাক এই একটা বিন্দু ধরা যাক এম বিন্দুতে এর দ্রুতি কত ছিল? এম বিন্দুতে আমরা যদি বলি এম বিন্দুতে দ্রুতি কত ছিল, তাহলে কিন্তু আমরা এম বিন্দুর দ্রুতি বলা অসম্ভব। তার কারণ হচ্ছে এম বিন্দু কিন্তু একটা বিন্দুর কোনো ডাইমেনশন থাকে না। তার মানে ওইটুকু ডাইমেনশনের মধ্যে সময় 0 হয়, বা ওইটুকু অতিক্রান্ত দূরত্ব 0 হবে। তাহলে কিভাবে আমরা বার করবো? অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয় ওই বিন্দুতে, তাহলে কিন্তু আমরা বার করতে পারবো না ওই মুহূর্তের দ্রুতি। কিন্তু ওই মুহূর্তের একটা দ্রুতি থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে বার করব? তখন আমরা বলি ওই বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতির কথা বলি। তাৎক্ষণিক দ্রুতি এটা কি জিনিস না? এটা দেখো, আমরা যদি এই এম এর দুপাশে একটা ছোট্ট দূরত্ব ডেল্টা এস নেওয়া হয়, ডেল্টা এস অতি ক্ষুদ্র দূরত্ব ডেল্টা এস যদি নেওয়া হয়, এবং এই ডেল্টা এস দূরত্ব অতিক্রম করতে তার যদি ডেল্টা টি টাইম প্রয়োজন হয়, অর্থাৎ ডেল্টা এস দূরত্ব অতিক্রম করছে ডেল্টা টি সময়ে, খুব ছোট, ডেল্টা মানে খুব ছোট এখানে, তাহলে
আমরা যদি এই ডেল্টাটি কে যদি একেবারে জিরোর কাছাকাছি নিই, তাহলে দেখা যাবে এই ডেল্টা এসটাও এই বিন্দুর ওপর প্রায় চলে আসছে, অর্থাৎ এই দুটো দূরত্ব ডেল্টা এস প্রায় বিন্দুর কাছাকাছি চলে আসছে। তখন এইখানে যে ডেল্টা এস বাই ডেল্টা টি হচ্ছে, সেটাকেই আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। এটাকে কিভাবে করা হয় না, এটা গাণিতিকভাবে এইভাবে লেখা হয়, লিমিট এল টি ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ টাইমটাকে আরো ছোট করে দিচ্ছি যাতে করে ওই বিন্দুতে চলে আসে, ডেল্টা এস বাই ডেল্টা টি, এইটা হবে ওই বিন্দুর তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, তাহলে তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করা তোমরা এখানে দেখলে, এটা ক্যালকুলাস এর পর্যায়ে পড়ে এবং এটা হয়ে যায় ডি, এটাকে ডিএস বাই ডিটি হয়ে যায়, ডিএস বাই ডিটি, মানে এই বিন্দুতে ডিটা আরো ছোট বোঝায়, ডেল্টা একবারে শূন্যের সীমানায়। ডিএস বলতে কিন্তু আলাদা করে না, একটা সম্পূর্ণ রাশি ডিএস, এটা হচ্ছে ডিটি, ডিটি সময় ডিএস দূরত্ব অতিক্রম করলে একদম অত্যন্ত ক্ষুদ্র, জিরোর কাছাকাছি, তাহলে এই বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি আমরা পাবো। ঠিক একইভাবেও বেগ কিন্তু সমবেগ নাও হতে পারে, বেগ কিন্তু অসমবেগ হতে পারে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে গড় বেগের কথাও কিন্তু আমরা বিবেচনা করতে পারি, এবং একইভাবে তাৎক্ষণিক বেগের কথাও কিন্তু আমরা এক্ষেত্রে বলে থাকি, বা তাৎক্ষণিক বেগ ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে নির্ণয় করে থাকি। তখন এই সরণগুলো মোট সরণ ডিভাইডেড বাই মোট সময় যেটা করছিলাম, যেটা পার্ট করে টাইমটা এবং সরণটা এক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হয়। আচ্ছা, গড় বেগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করতে হয়। আমরা তো এগুলো দেখলাম। তাহলে গড় বেগের ক্ষেত্রে এটা গড় বেগ এর ক্ষেত্রে মোট সরণ ভাগ মোট সময় এইভাবে বার করা হয়, এবং একইভাবে গড় বেগও এইভাবে নির্ণয় করা হয়। একইভাবে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ এটাও কিন্তু একইভাবে এইভাবেই নির্ণয় করা হয়, ওই ডিএস বাই ডিটি, অর্থাৎ এইভাবেই আমরা এক্সপ্লেন করতে পারি ডিএস বাই ডিটি করে। তা দ্রুতি এবং বেগের পার্থক্য এবং তুলনা তোমরা এর আগের ক্লাসেও পড়েছো, এবং এই আলোচনা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে দ্রুতি একটা স্কেলার রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এছাড়া আরও যে পার্থক্যগুলো রয়েছে তোমরা একটু নিজেরা একটু ভেবে এটা তৈরি করবে। দ্রুতির মান দেখো, দ্রুতি এবং বেগের মান সমান হতে পারে, যখন একই নির্দিষ্ট দিকে যায় তখন দ্রুতি এবং বেগের মান সমান হতে পারে, কিন্তু বেগ কখনো দ্রুতির থেকে বেশি হতে পারে না। বেগ সবসময় দ্রুতির সমান হতে পারে বা দ্রুতির থেকে কম হতে পারে, কারণ যেহেতু এই অতিক্রান্ত দূরত্ব এই সরণের থেকে সবসময় বড় হয়, অতিক্রান্ত দূরত্ব দেখো বড় হতে পারে অথবা সমান হতে পারে। কখন সমান হবে না, যখন নির্দিষ্ট দিকে যাবে, আর যদি আঁকাবাঁকা পথে যায় তাহলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব বেশি হবে, সরণ কম হবে। এই জন্য দ্রুতি বেশি হতে পারে অথবা বেগের সমান হতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসবো ত্বরণ এবং হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, তোমরা জেনেছো এটা আগে। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ পরিবর্তনের হার বলতে কি বোঝায়, যে ধরা যাক একটা বস্তু বা একটা গাড়ি এ ইউ বেগে চলছিল, একটা নির্দিষ্ট বেগে চলছিল। এরপর বেগ বৃদ্ধি হয়ে যখন বেগ বাড়তে থাকলে যখন এখানে এলো তখন তার বেগ ভি হয়ে গেল, এবং এই সময়টা টি সময়ে এই জিনিসটা ঘটলো, এটা সমানভাবে বাড়লো। তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো, ত্বরণের কথা বলছি আমরা, ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ সময়।
এবং এর একক তোমরা দেখেছো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দুবার সেকেন্ড আসছে, একবার বেগের পরিবর্তন বোঝানোর জন্য, একবার বেগ বোঝানোর জন্য, এখানে দুবার আসছে। আর এখানে দেখো যদি এটা ত্বরণ হবে কখন না, যখন এই যে যখন ভি গ্রেটার দেন ইউ হলে এটা ত্বরণ হবে। তার কারণ বেগ যদি বেশি হয়, বেগ যদি বাড়ে তাহলে ত্বরণ হবে। আর যদি ভি লেস দেন ইউ হয় তাহলে এটা মন্দন হবে, মন্দন। তার মানে এটা হয়ে যাবে তখন ইউ মাইনাস ভি, অর্থাৎ এখানে বেশি ছিল আস্তে আস্তে থেমে যাচ্ছে, কমে যাচ্ছে বেগ আস্তে আস্তে। তাহলে এখানে ইউ মাইনাস ভি বাই টি, ইউ মাইনাস ভি বাই টি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি দেখো মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে তাহলে এখানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে। দেখো এটা হচ্ছে ত্বরণ, মানে মাইনাস ত্বরণ, মানে এই জন্য বলা হয় মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, যখন বেগ কমে তখন মন্দন হয়, আর যখন বেগ বাড়ে তখন ত্বরণ হয়। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী করি তাহলে এটা কি হবে, ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী যদি ডেল্টা টি সময়ে ডেল্টা ভি পরিমাণ বেগের পরিবর্তন হয়, বা ডেল্টা ভি হচ্ছে বেগের বৃদ্ধি, এটা হচ্ছে বেগ বৃদ্ধি যদি হয়, বেগ বৃদ্ধি বা হ্রাস যাই বলি না কেন, বৃদ্ধি হলে ত্বরণ হবে, হ্রাস হলে মন্দন হবে, তাহলে এক্ষেত্রে ত্বরণ এক্ষেত্রে কিন্তু আমরা বলি এ ইকুয়ালস টু বলি যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, ডেল্টা টি। তো এখন এটাকে আমরা আগে বলেছি যে এটা যদি ইউনিফর্মলি যেত, এই বস্তুটা এখানে যে গাড়িটা যে কথা বলেছিলাম, এটা যদি প্রতি সেকেন্ডে যদি বেগের পরিবর্তন একই হতো তাহলে এটা কিন্তু সমত্বরণ হতো। মনে করো প্রথমে শূন্য বেগ নিয়ে চলতে শুরু করলে ইউটা কিন্তু শূন্য হতে পারে যখন বেগ একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। তারপরে ধরা যাক 1 সেকেন্ড পরে তার বেগ হলো 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ড পরে হলো 6 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে 9 মিটার পার সেকেন্ড। এরকম করে করে যদি বেগ বাড়ে, প্রতি সেকেন্ডে যদি 3 মিটার পার সেকেন্ড করে যদি বেগ বাড়ে, তাহলে এই ধরনের ত্বরণকে বলা হবে সমত্বরণ। আর যদি না হয়, প্রথম সেকেন্ডে দেখা গেল যে 3 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো, তারপরের সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে দেখা গেল 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো, তারপরের সেকেন্ডে দেখা গেল 10 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো, তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে সেটা অসমত্বরণ বলবো, অসমত্বরণ। সেক্ষেত্রে আমরা গড় ত্বরণের কথা বলি। যদি এরকম হয় বিষয়টা যে প্রথম সেকেন্ডে এখানে 1 সেকেন্ড পরে এর 1 সেকেন্ড প্রতি সেকেন্ড পর এখানে ধরা যাক এর বেগ হলো ভি ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে এখানে ধরা যাক বেগ হলো ভি ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। তারপরের সেকেন্ডে 3 সেকেন্ডে বেগ হলো ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। যদি এরকমভাবে বাড়ে, এলোমেলোভাবে বাড়ছে বেগটা, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অসমত্বরণ বলবো। এবং ওর প্রাথমিক বেগ যদি ইউ হয় এবং অন্তিম বেগ যদি ভি হয় এবং মোট সময় যদি টি প্রয়োজন হয়, তাহলে আমরা গড় ত্বরণ যেটাকে বলবো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইড বাই সময়, এটাকে গড় ত্বরণ হবে। আর যদি আমরা তাৎক্ষণিক ত্বরণ অর্থাৎ কোনো মুহূর্তের ত্বরণ বার করতে চাই, তাহলে কি করব? কোনো মুহূর্তের ত্বরণ বার করতে গেলে আমরা ওই মুহূর্তের দুপাশে একটা ছোট্ট সময় অবকাশ নেব, ডেল্টা টি টাইমে যে পরিমাণ বেগ বৃদ্ধি হয়, ডেল্টা টি টাইমে যে পরিমাণ বেগ বৃদ্ধি হচ্ছে, ডেল্টা টি টাইমে যদি ডেল্টা ভি বেগ বৃদ্ধি হয়, তাহলে ত্বরণ ওই সময়কার ত্বরণ অর্থাৎ ওই অঞ্চলের ত্বরণ হবে। এখানে যদি আমি এম বিন্দুর দুপাশে নিই তাহলে এটাকে আমরা বলছি ওই এম বিন্দুর আশপাশে গড় ত্বরণ বলছি। আর যদি তাৎক্ষণিক ত্বরণ বলতে হয় তাহলে ঠিক আগের মতোই ত্বরণ, তাহলে ঠিক আগের মতোই লিমিট ওই ডেল্টা টি টেন্স টু জিরো, সময়টা একেবারে জিরোর কাছাকাছি করে নিচ্ছি। তাহলে কি হবে, একবারে ওই মুহূর্তের সিচুয়েশন তৈরি হবে, একবার ওই মুহূর্তের পরিস্থিতি তৈরি হবে যদি সময়টাকে একদম জিরো করে দেওয়া যায়। তাহলে এটা ডেল্টা ভি বাই ডেল্টা টি, যেটাকে ডিভি বাই ডিটি বলা হয়, অর্থাৎ আরো ক্ষুদ্র।
অর্থাৎ ডিভি বাই ডিটি, আমি যদি এম বিন্দুতে ডিভি বাই ডিটি বার করি তাহলে ওই বিন্দুর তাৎক্ষণিক ত্বরণ আমরা পেয়ে যাব। এগুলো কি করে বার করতে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব, লেখচিত্র আলোচনা করে তারপরে এগুলো ক্যালকুলেশন নিয়ম অনুযায়ী কী করে বার করব সেগুলো পরে আলোচনা করছি। এবারে আমরা চলে আসি গতির সমীকরণে। গতির সমীকরণ কেমন? গতির সমীকরণগুলো দেখো, আমাদের 5টি গতির সমীকরণ আছে যেটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে, ফিজিক্সের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে। তার প্রথমটা হচ্ছে S ইকুয়ালস টু ভিটি, যখন কোনো ত্বরণ থাকে না, সুষম গতিবেগ নিয়ে চলতে থাকে। নাম্বার 2 ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, প্লাস মাইনাস এটি যখন ত্বরণ থাকে। আচ্ছা, 3 নম্বর এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এইটা এই সমীকরণ। 4 নম্বর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই সমীকরণ। এবং 5 নম্বর এস টিথ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস হাফ ইন্টু a ইন্টু 2t মাইনাস 1। এইটা এই গুলো আমাদের বার করতে হবে। 2t মাইনাস tতম সেকেন্ডে 2t মাইনাস 1 এটা বার করতে হবে। তাহলে এখানে কোনটা কি দেখো, এ হচ্ছে এক্ষেত্রে ত্বরণ অথবা মন্দন। যখন ত্বরণ হবে তখন প্লাস চিহ্নগুলো ব্যবহার করব, আর যখন মন্দন হবে তখন মাইনাস চিহ্নগুলো ব্যবহার করব। এস হচ্ছে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, ভি হচ্ছে অন্তিম বেগ অর্থাৎ শেষ বেগ, যাত্রাপথের শেষ বেগ, অন্তিম বেগ। এবং ইউ হচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ প্রথমে যে বেগটা থাকে। এবং টি তো সময়, বুঝতে পারছো যে টি হচ্ছে এক্ষেত্রে সময়। আচ্ছা, তাহলে এইগুলোর এই মানে এখানে আমরা দেখছি, আমরা এক এক করে ডিসকাস করছি কি হতে পারে। তাহলে প্রথম আমরা এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এই সমীকরণটা যদি প্রথম আমরা আলোচনা করি, এক্ষেত্রে কোনো মন্দন বা ত্বরণ নেই, একটা স্থির গতিবেগে বস্তু চলছে। তাহলে স্থির গতিবেগে চললে মানে কি, ভি যদি গতিবেগ হয়, স্থির বেগ যদি হয়, তাহলে এর মানেটা কি না, 1 সেকেন্ডে ও ভি দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে ভি দূরত্ব অতিক্রম করে, মানে কোনো বস্তু যেটা মুভিং রয়েছে। তাহলে টি সেকেন্ডে কত দূরত্ব হবে, ভি ইন্টু টি দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এটাকেই আমরা এস বলছি, এস ইকুয়ালস টু ভিটি, অন্য কিছু না, যেমন ত্বরণ থাকছে না। এরপরে আমরা আসি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি। প্রথমে প্লাস দেখি। দেখো, এটা হচ্ছে একটি বস্তু প্রথম অবস্থায়, ধরো একটা গাড়ি প্রথম অবস্থায়, এর গতিবেগ ছিল ইউ গতিবেগে যাচ্ছিল এ, তারপরে বেগ বাড়তে শুরু করলো। বেগ অর্থাৎ প্রতি সেকেন্ডে যে দূরত্বটা যায়, বেগ বলতে বা দ্রুতি, যেটাই হতে পারে। এখানে ধরো যখন এখানে এলো তখন এর বেগ হয়ে গেল বেড়ে ভি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে ত্বরণ, এই কথাটির মানে কি, এই কথাটির মানে হচ্ছে এক্ষেত্রে প্রতি সেকেন্ডে এ পরিমাণ বেগ বৃদ্ধি হয়, এ হচ্ছে ত্বরণ। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি। হ্যাঁ, তাহলে এই ত্বরণ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি। তাহলে এখানে টি সেকেন্ডে বেগের কতটা বৃদ্ধি হবে, এখানে টি সেকেন্ডে বেগ বৃদ্ধি, মানে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি হচ্ছে এ,
তাহলে টি সেকেন্ডে বেগ বৃদ্ধি হবে এ ইন্টু টি। তাহলে এই যে বেগ বৃদ্ধি হলো, তাহলে অন্তিম বেগ কত হয়? অন্তিম বেগ বা শেষ বেগ, লাস্ট যেটা বেগ হয়, অন্তিম বেগ হচ্ছে প্রাথমিক বেগ প্লাস বেগ বৃদ্ধি। তার মানে এখানে অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ইউ প্লাস বেগ বৃদ্ধি হচ্ছে এটি, তাহলে ইউ মাইনাস এ প্লাস এ ইউ প্লাস এটি। আর যদি মন্দন হয় তাহলে বেগ তো হ্রাস পাবে, মন্দন হলে তাহলে ভি বেগ কমে যাবে, অর্থাৎ এটি পরিমাণ কমে যাবে, ইউ মাইনাস এটি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। আচ্ছা, এরপর আমরা দেখব s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো, যদি কোনো বস্তু, ঠিক আগের যে ডায়াগ্রামটা আমরা এঁকেছিলাম, বা কোনো গাড়ি যদি বলি এ ইউ বেগে যাচ্ছিল, অন্তিম বেগ হয়ে গেল কত? ভি। বেগটা এক্ষেত্রে যদি সুষমভাবে বাড়ে, প্রতি সেকেন্ডে একইভাবে যদি বাড়ে, তাহলে কিন্তু ত্বরণ সৃষ্টি হবে। এ হচ্ছে সমত্বরণ বলছি, সমত্বরণ। এই সমত্বরণ কখন হয়? না, যখন প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার একই হয়। ধরে যাক, যদি প্রতি সেকেন্ডে 3 মিটার যদি করে বেগ বাড়ে, মানে 3 মিটার করেই পরপর বেগ বেড়ে যেতে হবে। এরকম নয় যে এই সেকেন্ডে 3 মিটার করলাম, বা ওই সেকেন্ডে 5 মিটার হলো বেগ বৃদ্ধি, এরকম নয়। আচ্ছা, এক্ষেত্রে প্রতি সেকেন্ডে একই পরিমাণ বেগ বৃদ্ধি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করব? আমাদের অতিক্রান্ত দূরত্ব কি করে বার করব? এখানে তো বেগ একই থাকছে না। তখন আমরা একটা কথা বলি, গড় বেগের কথা বলি। গড় বেগ, গড় বেগ, গড় বেগটা কত হয়? না, এর প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ভাগ 2, এটা গড় বেগ। আমরা এখানে মনে করতে পারি যে ত্বরণ হলো না, এই গড় বেগ নিয়েই সমস্ত পথটা এই গাড়িটা চললো, এটা আমরা মনে করতে পারি। তাতে করে একই আসে, রেজাল্টগুলো একই আসে। তাহলে এখন অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস কত হবে? এস অতিক্রান্ত দূরত্ব, এই যে গড় বেগ ইন্টু সময়। আমরা যদি ধরেই নিই যে এই গড় বেগ সমস্ত পথব্যাপী গড় বেগটা একই ছিল, তাহলে এটা হবে অতিক্রান্ত দূরত্ব। গড় বেগ কত? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু সময় মানে হচ্ছে টি। এক্ষেত্রে ইউ প্লাস ভি মানে হচ্ছে, দেখো একটু আগেই তো আমরা দেখলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একটু আগেই তোমরা দেখলে। তাহলে এখানে এইটা ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে ইন্টু টি। তার মানে এটা হয়ে যাবে 2u প্লাস এটি বাই 2। আমরা যদি এটা সঙ্গে সঙ্গে গুণ করে দিই, তাহলে 2ut এটি স্কোয়ার হয়ে যাবে, একেবারে যদি গুণ করে দিই টিটাকে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করা ভালো, এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করা ভালো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? s ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে s ইকুয়ালস টু হচ্ছে, s ইকুয়ালস টু এই 2 দিয়ে ভাগ করে দিলে ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা, এই ut প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা যদি মন্দন হতো তাহলে কি হতো? এক্ষেত্রে মাইনাস হতো, মন্দনের ক্ষেত্রে প্লাসের জায়গায় মাইনাস হতো। এটা দেখলাম s ইকুয়ালস টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপরে আমরা দেখব, এটা 3 নম্বর ছিল, এটা চেঞ্জ করতে ভুলিয়েছি, 3 নম্বর ইকুয়েশন ছিল। এবার আমরা দেখব 4 নম্বর ইকুয়েশন, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একই সিচুয়েশন, মানেগুলো একই বোঝাচ্ছে। এই অর্থগুলো প্রচলিত নিয়ম বা প্রচলিত অর্থ, এই চিহ্নগুলোর মানে সর্বক্ষেত্রে প্রায় কম বেশি একই থাকে। এক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখো, আমরা একটু আগেই
দেখলাম যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা যদি দুদিকে বর্গ করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে কি হবে? আমরা আমাদের লক্ষ্যটা কি? দেখো এখানে কোনো টি নেই, সমীকরণে কোনো টি নেই, সময় নেই, ওই জন্য আমরা এই টিটাকে আমাদের ক্ষেত্রে এলিমিনেট করতে হবে। অর্থাৎ দুদিকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। আমি যদি এখানে কমন নিই, 2a যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে, দেখো ইউটি পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে দেখো একটা হাফ চলে আসবে, 2 কমন নেওয়ার জন্য এখানে একটা হাফ চলে আসবে, গুণ করে দিলে এখানে 1ই হয়ে যাবে গুণ করে দিলে, আর এ টি স্কোয়ার চলে আসছে কমন নিলে। তাহলে এইটা মানে কি? একটু আগেই দেখলাম, এটা মানে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি। একটু আগেই দেখেছিলাম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এস বসিয়ে দিলে আমাদের এক্ষেত্রে এস হয়ে যাচ্ছে, টি এলিমিনেট হয়ে গেল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা যদি মন্দন হতো তাহলে এখানটা মাইনাস হয়ে যেত, এটা মাইনাস হয়ে যেত যদি মন্দন হতো। এটা আমরা দেখলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এরপর পঞ্চম সমীকরণ, যেটা ফিফথ সমীকরণ, এস টিথ, এটার মানে কি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখন এই সমীকরণটা আমাদের প্রুভ করতে হবে। এক্ষেত্রে সমীকরণটি এস টিথ বলতে কি বোঝায়? এস টিথ মানে হচ্ছে এস টিথের মানে হচ্ছে যে টিতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, টিতম সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হয় সেইটা। টিতম সময় বলতে কিন্তু এখানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু 1 সেকেন্ডে। এখন এই টিতম সেকেন্ডে অর্থাৎ এটা বলতে কি বোঝায়? একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। যদি আমরা বলি যে অষ্টম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, গতিবেগ শুরু হওয়ার 8 সেকেন্ডে মাথায়, অর্থাৎ অষ্টম সেকেন্ডে, এটা একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে যদি বলে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দেখো একটা বস্তু যদি এখান থেকে গতিটা শুরু করে, এখান থেকে যদি গতিটা শুরু করে, আমরা এই ডায়াগ্রামটা মুছে দিই, এখান থেকে ধরা যাক এখানে 7 সেকেন্ডে বস্তুটা এখান থেকে এতটা গেল, 7 সেকেন্ডে বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেল, এবং 8 সেকেন্ডে বস্তুটা এত দূরত্ব গেল, সি দূরত্বে গেল। 7 সেকেন্ডে বস্তুটা এই দূরত্বটুকু গেল, S7 আমরা বলছি, এবং 8 সেকেন্ডের এই যে দূরত্বটাকে এটাকে আমরা S8 বলছি। 8 সেকেন্ডের যে দূরত্বটা, মোট দূরত্বটা। তাহলে অষ্টম সেকেন্ড এখানে বলা হচ্ছে, অষ্টম সেকেন্ডে মানে হচ্ছে কিন্তু দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক্ষেত্রে বিসি হবে, অর্থাৎ এটুকু কিন্তু 7 সেকেন্ডের পর থেকে 8 সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব গেল সেইটা 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বোঝায়। কিন্তু সেই 1 সেকেন্ডটা কোথায়? না 7 সেকেন্ডের পরের সেকেন্ডটা, সেটি হচ্ছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে S8 যেটা হবে, এটা হবে S8 মাইনাস S7। অষ্টম সেকেন্ডে এই 8 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব থেকে 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বার করছি। তাহলে ঠিক একইভাবে এস টিথ অর্থাৎ টিতম সেকেন্ডে, এটা মানে হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টিতম সেকেন্ডে। তাহলে এস টিথ কত হবে? না এস টিথ হবে এখানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এক্ষেত্রে আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে করতে হবে যে এস টি ইকুয়ালস টু হবে এস টি মাইনাস এস টি মাইনাস 1। তার মানে এখানে এস টিটা কি? এস টিটা হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব। তাহলে টি সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে? আগে আমরা দেখেছিলাম যে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে এস টি।
টি সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে? শুধু এই ইকুয়েশনে টি এর জায়গায় আমরা টি মাইনাস 1 পুট করব। দেখো এই ক্ষেত্রে এস টি মাইনাস 1 ইউ, এখানে টি এর জায়গায় টি মাইনাস 1 হয়ে গেল, যে টি এর জায়গায় টি মাইনাস 1 হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, প্লাস হাফ এ টি এর জায়গায় এখানে টি মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে। এইবার তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো, এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে এটা স্কোয়ার করে কেটে কুটে গিয়ে, তাহলে এখানে দেখা যাবে এটা আসবে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এবং অবভিয়াসলি এটা মন্দনের ক্ষেত্রে এটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই যে 5টা ইকুয়েশন তোমাদের শেখালাম, এটা মানে পুরো সব সময়ের জন্য ফিজিক্স পড়তে গেলে সর্বক্ষণের জন্য কিন্তু এটাকে মাথায় রাখতে হবে। আমি ইকুয়েশনগুলোকে আবার লিখছি একবার করে, তোমরা এটা বারবার অভ্যাস করবে। এস ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ যখন কোনো মন্দন থাকছে না। নাম্বার 2 এস ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি। নাম্বার 3 এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। নাম্বার 4 ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এবং নাম্বার 5 এস টিথ equals to u plus half a into 2t minus 1। তো এই 5টা ইকুয়েশন এক্ষেত্রে সবসময়ের জন্য মনে রাখতে হবে। এবং এই ইকুয়েশন দিয়ে এখানে প্রচুর প্রবলেম আছে, যে কোনো একটা বই থেকে তোমরা প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে আমরা এই ইকুয়েশনের ওপর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফের সাহায্যে এদেরকে কী করে প্রমাণ করা যায়, গ্রাফিক্যালি লেখচিত্রের সাহায্যে প্রমাণ, সেগুলো আমরা দেখব। এবং এই যে গতিগুলোকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব, লেখচিত্রটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো তোমরা এই ভিডিওগুলো পরপর ফলো করতে থাকো, এবং তোমরা এই যে ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রিপশন অন করে দাও, অ্যাক্টিভেট করে দাও, এবং বেল আইকন অন করে দিলে তোমরা পরবর্তীকালের ভিডিও যখন আসবে তখন তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে বেল আইকনটা অন করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো, তাহলে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারবে। টিল দেন, বাই।